আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো আজকে একটু গুড নিউজ দিই। এটা হচ্ছে আমার 100তম ভিডিও। তো এটার জন্য তোমাদের কাছে অনেক অনেক বেশি থ্যাঙ্কস। লাইফ টাইম তোমাদের কাছে এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। আমার মতো একটা মানুষের কাছে এই জিনিসটা আসলেই চিন্তার বাইরে ছিল কোনো সময়, যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, ক্লাস নিব, অ্যান্ড ক্লাস দিতে দিতে সেটা 100 টাচ করবে। সত্যি বলতে যখন 95তম ক্লাস ছিল তখন চিন্তা করছি আচ্ছা 5 দিন পর মনে হয় শেষ হবে। তারপর হচ্ছে দেশের যে একটা সমস্যা গেল, এরপর আবার লম্বা ব্রেকের পর তোমাদের ক্লাস নিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যে কি জানো, মানে বললেই না, মানে প্ল্যান করে রাখছি, প্রি প্ল্যান কোনো কিছুই লাইফে হয় না। এই যেমন আজকে ক্লাসটা আমি এখন প্রায় 1 দিন 2 দিন ধরে চিন্তা করছি আজকে নিব কালকে নিব, কিন্তু মানে কিছু না কিছু একটা ঝামেলা হইতোই। ক্লাসটা পিছাইতে পিছাইতে অবশেষে আজকে ইনশাল্লাহ 100তম ক্লাসটা রেকর্ড করতেছি। তো সবকিছুর জন্যই আসলে থ্যাঙ্কস, এতটা সাপোর্টিভ হওয়ার জন্য। আমি মানুষটা কোনো ফেসবুকে গ্রুপ টুপ কিছুই চালাই না, দ্যাট টু এতগুলো সাবস্ক্রাইবার তোমরা, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। তো সব ক্ষেত্রেই মানে আমার লাইফে আসার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। আমার জন্য একটু দোয়া করিও, আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবা। তোমাদের জন্য তো অবভিয়াসলি অনেক অনেক দোয়া থাকে। পড়াশোনায় মনোযোগ ফেরত নেওয়াটা আসলে একটু কঠিন, সত্যি বলতে সামনে আরো একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। সবাই একটু সাবধানে থাকবা, একে অপরের জন্য আল্লাহর কাছে দোয়া করবা বেশি বেশি, এটাই বলবো। আর ক্লাস নেওয়াটা দায়িত্ব, যখন দায়িত্ব তো পূরণ করতে হবে, সেই সাথে ক্লাস নেওয়া। তোমাদের পরীক্ষার হয়তো যে কোনো সময় একটা ডেট দিয়ে দিবে। আমাদেরও ভার্সিটির হচ্ছে মোটামুটি এই মাসে ব্যাক করতে বলছে ক্যাম্পাসে। এখন জানি না আসলে ক্যাম্পাসে ব্যাক করা মানে হচ্ছে সেমিস্টার ফাইনাল, তখন একটা লম্বা গ্যাপ যাবে। ফাইনাল পরীক্ষা বুঝোই তো, তোমাদের যেমন এইচএসসি ফাইনাল ওইরকমই ফাইনাল পরীক্ষা, মানে এইচএসসি দিয়ে ফেলছে অ্যাডমিশন ফাইনাল সেরকম আর কি। তো সব মিলাই ঝামেলা আসতেছে, ঝামেলা আসলে লাইফ থেকে পিছু ছাড়ে না, একটার পর একটা ঝামেলা আসতেই থাকে। একটা সর্ট আউট করার পর লাগে যে আরেকটা ঝামেলা রেডি, এই আর কি। আর হচ্ছে একটু বেশি সময় দেওয়ার দরকার নাই, ধরো 1.5-2 ঘন্টা যখনই পড়তে বসে একটু মনোযোগ দিয়ে পড়তে বসবে আর কি। সবই তোমাদের পড়া আছে, এতদিনে হয়তো তোমাদের পরীক্ষাও হয়ে যাইতো। তো সেই হিসেবে তোমাদের আসলে সবকিছুই পড়া শেষ, কোনো কিছু পড়া বাকি আছে বলে আমার মনে হয় না। তো এটাই বলবো, একটু কষ্ট করে ধৈর্য সহকারে 10-15 মিনিট পড়বা। আর হচ্ছে আর কি বলতাম, থ্যাঙ্কস তো বলেই দিছি, দোয়া করবা একে অপরের জন্য, এটাই। আচ্ছা পড়ায় আসি, হ্যাঁ। আজকে হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়টা পড়বো। তো এই অধ্যায়টা আমার খুব ফেভারিট একটা অধ্যায়, কারণ এটা সূত্রগুলো নেয় তবে লাইফে বলছি, বলতে বলতে এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। আর প্রচুর ভালো লাগে, এটার থেকে তোমার সিকিউ আনসার করতে অনেক ভালো লাগতো, আমার এমসিকিউ আনসার করতে অনেক ভালো লাগে। সূত্রগুলো অনেক ইজি, সূত্রগুলা লাগেও এই কয়েকটা সূত্র। মানুষ থেকে কেন এই অধ্যায়টা এত পেঁচানো লাগে আমি জানি না। যদি আমার প্রথম প্রথম লাগতো, ধরো তোমাদের সময় যখন ছিলাম, তোমাদের সময়ও না, যখন ইন্টারে ছিলাম আর কি, ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যখন অধ্যায়টা ছিল তখন একটু প্যারা লাগতো। আসলে একটা জিনিস অনেক কঠিনই যতক্ষণ তুমি ওটা বুঝার ট্রাই করো, বাট যখন তুমি ওটা কেউ তোমাকে আসলে বুঝাইতে পারে ভালো মতো, তখন দেখবা ওই চ্যাপ্টারটা সৃজনশীল বলো এমসিকিউ বলো সবকিছু অনেক ইজি হয়, অনেক ইজি হয়। যেমন কি তোমার বায়োলজিতে তো এখন অনেকগুলো বই পড়া লাগে। তো ওই বাকি বইগুলোর উপরে যাদের দক্ষতা আছে ওইরকম টিচারদের কাছে যদি পড়ো, দেখবা যে ওই জিনিসগুলো তোমাদের কভারে চলে আসছে, বা তুমি নিজেই হচ্ছে নিজে টিচার হও, নিজে নিজেকে বুঝাও ওই পড়াগুলা, এটাও হয়। তো এই আর কি। তো আচ্ছা আমরা পড়া শুরু করি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সরণ ত্বরণ গতি ও এর সমীকরণ, এই সূত্রগুলো একটু লাগে, হ্যাঁ। সূত্রগুলো একটু দেখে নিবা। ফার্স্ট কোয়েশ্চেন পড়তেছি। সরলসন্ধিত গতি সম্পন্ন একটি কণার গতি সমীকরণ y = 5 sin ব্র্যাকেট ওমেগা টি প্লাস ডেল্টা। তো আদি সরণ হচ্ছে 2.5 সেন্টিমিটার হলে আদি দশা কত? তো সূত্রটা হচ্ছে তোমার মেনলি ওই যে x = sin ওমেগা টি প্লাস ডেল্টাটা। তো এখানে ওয়াইটাকে এক্স ধরে নাও, আর 5 হচ্ছে এ, সাইন আছে ওমেগা টি আছে ডেল্টা আছে, আর এখানে আদি সরণ দিয়ে দিছে। তো আমরা যখন মানে ম্যাথটা করবো মানগুলো জাস্ট বসাই দিব। ওয়াইটা হচ্ছে তোমার আদি সরণ 2.5, দেন জাস্ট মানগুলো বসাই দিব, 30 ডিগ্রি আসবে, ঠিক আছে। এই যে সূত্র আমি বলি, সূত্রগুলো পড়ার সময় বুঝছো, সূত্রের নামগুলো পড়বা, যে এক্স কি, তারপর তোমার ডেল্টা কি, তারপর হচ্ছে টি কি, বড় হাতের টি কি, এফ কি, এগুলো একটু কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে।
তো কম্পাঙ্ক ও পর্যায়কালটি এর সম্পর্ক কোনটি? t = 1/f। আমরা তো জানি যে ব্যস্তমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, একটি সরলসন্ধিত গতিসম্পন্ন কণার বিস্তার হচ্ছে 0.1 মিটার, পর্যায়কাল 4 সেকেন্ড এবং আদি দশা 30 ডিগ্রি। তাহলে হচ্ছে দোলন গতি সমীকরণ। তো আমরা সূত্রটা একটু আগে পড়ছি, x = sin ওমেগা টি ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। তো দেন জাস্ট মানগুলো বসাই দেবো। এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে t, এরপর এটা হচ্ছে তোমার মানে ওমেগা টি প্লাস ডেল্টা, যেটা ওই যে ডেল্টা তোমার আদি দশা, তো ওই মানটা দেন জাস্ট ক্যালকুলেশন করে নিব। তো এটা হচ্ছে, আচ্ছা এই এমসিকিউটা তোমার জন্য আরেকটু সোজা করে দিই। দেখো এখানে যদি অপশনগুলো চেক করো তাহলে দেখো সবগুলো হচ্ছে π/4 π/4 π/4, এই একটা অপশনে তোমার π/2। তা আমরা জাস্ট যদি ওমেগার মানটা বাই করে, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই এফ না, তো টুয়াইস পাই আর এফ এর মানটা দেয়া আছে। তো তুমি জাস্ট ক্যালকুলেশন করলে তোমার π/2 আসে, তো π/2 আসলে বাকি তিনটা উত্তর হবে না। তো এটা বাকি সবগুলো বসায় আসলে ক্যালকুলেশন করা উত্তর। একটু চেক করবা কোশ্চেনের মধ্যে কোনটা হচ্ছে তোমার ডিফারেন্ট অপশন আছে, ওইটা নিয়ে একটু অ্যানালাইসিস করলে 1 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। আচ্ছা, এই যে x = sin ওমেগা টি প্লাস দশা পার্থক্য, জিনিসটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবা, cos আর sin এর যে দশা পার্থক্য ওটা হচ্ছে পাই, মানে cos থেকে sin এর যে দশা পার্থক্য ওটা হচ্ছে π/2 হয়ে যায়। ওই যে তোমার এভাবে একটা আমরা ছোটবেলায় ক্লাস 9-এ থাকতে হচ্ছে শিখছিলাম USTC দিয়ে, এদিকে সব পজিটিভ, এদিকে sin cosec, এদিকে cos, তারপর হচ্ছে এদিকে tan cos, ওই জিনিসটা একটু লাগে, হ্যাঁ। তো ওইটাই। আচ্ছা, সরলসন্ধিত গতিতে স্পন্দনরত দুইটি কণার সরণ হচ্ছে x1 = sin ওমেগা টি আর x2 = cos ওমেগা টি। এটা দশার পার্থক্য। তো দশার পার্থক্য মেইনলি কি, মানে তোমার ওই চেঞ্জটা দুটোটাকে তোমার সেম জায়গায় নিতে হবে, ওই ডেল্টাটা। তো cosকে কি তোমার সাইনে নিয়ে যেতে হবে, বা সাইনকে cos নিয়ে যেতে, তো মেইনলি তোমার π/2 এর একটা, মানে 90 ডিগ্রির একটা তফাৎ, তো এটা তোর হবে π/2। দেখো, সো এটাই, মানে তোমার cos থেকে সাইনে নিয়ে গেছে, এই জন্য আরেকটা ওমেগা টি প্লাস হচ্ছে π/2 আসি। সরলসন্ধিত স্পন্দনরত কোনো গতি কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হয়েছে আদি দশার পর। দেখো সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হয়েছে, তার মানে কি π/2 থেকে শুরু হয়েছে। এখন আদি অবস্থান দুইটা হইতে পারতেছে, তোমার যেহেতু তোমার ডেলের কথা বলতেছে, আমরা ডেলটাকে তো 0 ডিগ্রি হইতে পারতেছে π/6, কিন্তু আমরা বলতেছি কি সর্বোচ্চ সর্বোচ্চ স্থানে। এখানে দেখো অপশনগুলো তোমার কত, পাই হলে 180 ডিগ্রি, তার এটা নেগেটিভ মাইন, তো 3π/2, তো এগুলো হবে না। তোমার π/2 90 ডিগ্রি সবচেয়ে হাইস্ট, তো ওটা হচ্ছে আদি। আচ্ছা, একটি তরঙ্গে দুইটা বিন্দু পার্থক্য, পথ পার্থক্য হচ্ছে 5/4 ল্যামডা হলে দশা পার্থক্য কত? তো আমি একটু শর্টকাট জিনিস দিয়ে মাথায় রাখতাম, ল্যামডা সরালে তোমার টয়েস পাই দিয়ে গুণ করবো, আর টয়েস পাই মানে পাই সরালে তোমার ল্যামডা/2 দিয়ে গুণ করবো। আমি তো দেখাই তোমাকে জিনিসটা, দেখো আমি বলছি কি ল্যামডা সরালে তোমার টয়েস পাই দিয়ে গুণ করবো, তো এখানে ল্যামডা আসে, ল্যামডাটা আমি সরাই দিচ্ছি, টয়েস পাই দিয়ে গুণ করে দিছি, তা হচ্ছে 5/2। তো 5/2 হচ্ছে কি তোমার পাই, এটা হচ্ছে যে কি উত্তর। আবার যদি তুমি পাইটা সরাও, পাই সরালে তোমার হচ্ছে যে কি আমরা ল্যামডা/2 দিয়ে গুণ করবো। তো আমি যদি মানে কোশ্চেনটা উল্টো দিতে আর কি, তো 5/2 গুণ হচ্ছে কি তোমার ল্যামডা/2, তাহলে কি 5/4 ইন্টু ল্যামডা না, দেখছো এই উত্তরটা ব্যাক উত্তরটা চলে আসছে কিন্তু। তো এটাই, এই ট্রিকটা একটু মাথা রাখে, ল্যামডা সরালে টয়েস পাই দিয়ে গুণ করবো, পাই সরালে তোমার ল্যামডা/2 দিয়ে গুণ করবো। একটা মাথায় রাখলে হয়, আরেকটা হচ্ছে বিপরীত, এটা মাথায় রাখলেও হয়, যে কোনো একটা মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এগুলো একটু লাগে। আচ্ছা, এটা দেখো, একটি স্প্রিং ব্লক সিস্টেম সরলসন্ধিত গতিতে স্পন্দিত হয় যদি ব্লকটার ভর আর বিস্তার দ্বিগুণ করা হয়, তবে সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তিত হবে। তো আমরা ম্যাক্স ইকুয়াল টু ওমেগা জানি, দুটোটা বসাই দিব, v2/v1, দেন জাস্ট ডিফারেন্সটা মানগুলো বসাই দিলে, দ্বিগুণ করা হয় যখন বলতেছে, তো তোমার হচ্ছে জাস্ট কাটাকাটি করে দিবা, দ্বিগুণ হবে শেষ। আচ্ছা, সরল দোলন গতি সম্পন্ন একটি কণার বিস্তার হচ্ছে 0.02 আর কম্পাঙ্ক হচ্ছে টয়েস পাই 2.5 পেজি হলে সর্বোচ্চ দ্রুতি কত? তা আমরা কি জানি, v max equal to ওমেগা, ওমেগা মানে কি তোমার টয়েস পাই এফ, বা হচ্ছে টয়েস পাই বাই টি। তো টয়েস পাই এফ এ, তো দেন জাস্ট মানগুলো বসাই দিবা, ক্যালকুলেশন করে নিবা, 0.01 করে আনসার। আচ্ছা, একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তরঙ্গটির কোন সর্বোচ্চ দ্রুতি, আচ্ছা সর্বোচ্চ দ্রুতি বলে দিছে, এই ওয়ার্ডটা একটু হাইলাইট করে রাখে মাথার মধ্যে, সর্বোচ্চ দ্রুতি বলতে, তাহলে v max equal to ওমেগা এর একটা সম্পর্ক আমরা সামনে পাইতে যাচ্ছি। তারের একটি কোন সরণ যদি সর্বোচ্চ সরণে অর্ধেক হয় তাহলে কোন দ্রুতি, আমাদের সরণের চেঞ্জের কথা বলছো, তো আমরা যখন v max equal to ওমেগা এ বলতেছি, হ্যাঁ, তো এর মধ্যে তোমার কি এখানে কি বলতেছি, আমরা সরণের চেঞ্জের কথা বলতেছি, তো v equal to ওমেগা √(a² - x²) একটা সূত্র জানি, তো a² equal to কি বলতেছি তোমার সর্বোচ্চ সরণ অর্ধেক, তাহলে a/2, তো দেন জাস্ট ক্যালকুলেশন করে দিবা, √3/2 আসবে, এটাই। আচ্ছা, সরল দোলন গতি সম্পন্ন কোনো কারণ ত্বরণ কত? a equal to -ওমেগা x², এটা তুমি v max equal to ওমেগা এ থেকে ক্যালকুলেশন করে a equal to -ওমেগা x² আনতেই পারো, ঝামেলা নেই। কিন্তু একটু মাথায় রাখতে হবে, v এর ক্ষেত্রে তোমার পজিটিভ মান ছিল, এর ক্ষেত্রে এটা কিন্তু মাইনাস ছিল।
আচ্ছা, সরলসন্ধিত কোনো গতিসম্পন্ন মধ্য অবস্থান কি? আচ্ছা আমি বলি, যেটা তোমার বেগ সর্বাধিক হবে সেটা সরণ কিন্তু সর্বনিম্ন হবে। তো মধ্য অবস্থানে বলতেছে, হ্যাঁ মধ্য অবস্থানে তোমার হচ্ছে কি, মানে বেগটা হচ্ছে সর্বাধিক আর সরণ হচ্ছে সর্বনিম্ন। তো সরণ যেখানে তোমার সর্বনিম্ন সেখানে তোমার ত্বরণ সর্বনিম্ন। এরপর এমসিকিউটা দেখো, সরলসন্ধিত স্পন্দন স্পন্দনে স্পন্দনশীল করার বেগ শূন্য। দেখো বেগ শূন্য কখন? যখন তোমার সর্বোচ্চ স্থানে থাকে। তো সরণ সর্বোচ্চ যখন, তো সরণ যখন সর্বোচ্চ তখন ত্বরণ সর্বোচ্চ। তো এ ও সি হচ্ছে দুইটা উত্তর হবে। এরকম এমসিকিউ আসলে আসে না যেগুলো তোমার দুইটাই অপশন হয়, তাও আসলে দাগাই দিও তোমাদের, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ এই টাইপসের ম্যাথগুলো আসলে একটু মানে করতে জানতে হবে। হ্যাঁ, তোমার একটা ইকুয়েশন দিয়ে দিছে, ওখান থেকে তোমার বেগ মান বাইর করতে জানতে হবে, ত্বরণের মান বাইর করতে, এগুলো এই জিনিসগুলো তো হচ্ছে আসলে তোমার এমসিকিউতে লাগে। তো এই জিনিসগুলো স্কিপ করা যাবে না। এক্স ইকুয়াল টু একস ওমেগা টি থেকে তুমি ওমেগার মান বাই করবা, দেন এ এর মান বাই করবা। টি একটা জাস্ট সিঙ্গেল ম্যাথ থেকে যে তুমি সবগুলো জিনিস বাই করে দেখতে পারো, তার মনে করবা যে তুমি এই কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে গেছে, বি বাই করতে পারতেছো, এ বাই করতে পারতেছো। তো এই জিনিসটা কিন্তু পারতে হবে। হ্যাঁ, জাস্ট তোমার ওমেগার মানটা বাই করে ফেলবা, দেন জাস্ট ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। ডিফারেন্সিয়েশন তো করতে জানো, মানে 6 এখানে সহজ যেহেতু আছে এটা গুণ হয়ে যায়। তো 36 মাইনাস 36, তারপর কস সাইন হয়ে যায় যখন তোমার ডিফারেন্সিয়েট করো। কস যেহেতু সি, আমি মাথায় রাখতাম কু জিনিসের সামনে তোমার মাইনাস হয়, যেমন কি কসেকের ক্ষেত্রে তোমার কি, যখন তোমার ডিফারেন্সিয়েট করো তখন দেখে মাইনাস চলে আসে। তো -36 সাইন 6 পাই/t প্লাস পাই, দেন আবার যখন ডিফারেন্সিয়েট করতেছে আবার 6 দিয়ে গুণ, তো আবার সাইন থেকে কস। ঠিক আছে, তো এগুলো একটু পারতে হবে। আচ্ছা, এগুলা সেম জিনিস। আচ্ছা, এবার এখানে আসি। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর যে ম্যাথগুলো আসবে এগুলো অনেক সোজা। দেখো 6d²x/dt² প্লাস 150x হলে তরঙ্গ কৌণিক কম্পাঙ্ক কত? এই ম্যাথটা করার একটা শর্টকাট ট্রিক আছে, এটা তোমাদেরকে একটু দেখাই দিই আমি। এটাই হচ্ছে মেনলি মানে ট্রিক্সটা। তোমার এখানে যে জিনিসটা লিখছি মানে মেনলি হচ্ছে ওমেগাকে যে শকটা দিব ওটাকে রুট দিয়ে ভাগ করবো, রুটের মান দিয়ে। তো 150/6, 6 তোমার 6 দুগুণ 12, আর এদিকে কত 30, তো 5 6 30, তো 25, রুট আবার 25 মানে কত 5। ঠিক আছে, এভাবেই তুমি ওমেগার মানে এই মানটা বাই করবে, সবগুলোর ওমেগার মান বাই করতে থাকবে। মানে এই যেখানে যে মানটা দেওয়া থাকবে সেটার রুট ওভারকে তোমার 6 দিয়ে ভাগ করা। এটাই তো সেম জিনিস। দেখো 4d²y/dx² আছে প্লাস 60x আছে, বলতেছে যে কি এটা কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক বাড়বে। তো আমি কি বলছি, এখনই রুট ওভার 16কে আমরা 4 দিয়ে ভাগ করবো, তো 16কে 4 দিয়ে ভাগ করবো কত 4, 4কে রুট করলে কত 2, তো এটার উত্তর 2 রেডিয়াস/সেকেন্ড। ঠিক আছে, বুঝছো তো না? এই জিনিসটা একটু মাথায় রাখিও, ক্যালকুলেশনটা একদমই সোজা, এগুলো করতে করতে আসলে চলে আসে। আচ্ছা, সহজসন্ধিত স্পন্দনের ক্ষেত্রে কোনটা সঠিক সমীকরণ কোনটা সঠিক এটা মাথায় রাখতে হবে। d²x/dt² প্লাস ω²x/x 0। স্প্রিং দুবকের একটা সূত্র লাগে, ওই যে k = mg/l। আরেকটা হচ্ছে যে আচ্ছা এই জিনিসটা কিন্তু লাগে, স্প্রিংকে তোমার m/n অনুপাতে কাটা হলে m অংশের স্প্রিং দুবক m+n/m কে। দেখবা যে কিছু অংশ আছে মানে বই একটা এমসিকিউ আছে এরকম, যে 2 ভাগে কাটা হয়েছে 3 ভাগে কাটা হয়েছে, এগুলো উত্তর সবসময় মাথায় রাখবা, যে যত ভাগে কাটা হয়েছে সেটাই উত্তর দিয়ে দেয় 2k বা 3k। আরেকটু ডেসক্রিপশন আরেকটা অংশে যে ম্যাথগুলো এগুলো ইঞ্জিনিয়ারিং লেভেলে লাগে আর কি, ইঞ্জিনিয়ারিং যেগুলো এক্সাম থাকে সেগুলোর জন্য লাগে। কৃষির জন্য আমার মনে হয় না ওই কনসেপ্টটা আসলে তোমাদের লাগবে। মানে দুইটা পার্ট বাইর করতে পারো না কাটার পর, তো একটা পার্ট যেটা তোমার আসে ওটা তোমার শখ যেটা থাকে সেটাই উত্তর হয়েছে 2k 3k। এই এমসিকিউটা তোমার বইয়ে আছে, ফিজিক্স বই যেটা সেকশনের বইয়ে আছে এমসিকিউটা। আচ্ছা, আচ্ছা স্থিতি শক্তি গতিশক্তি সূত্রগুলো জানো, আর মোট শক্তি তো জানো, দুটো টোটাল ই সমানুপাতিক a²। তো স্থিতি শক্তি গড় শক্তি হাফ k²। ভালো কথা, একটা জিনিস মাথায় রাখবি, স্থিতি শক্তি যখন শূন্য তখন গতিশক্তি সর্বোচ্চ, আর যখন গতিশক্তি শূন্য তখন হচ্ছে কি স্থিতি শক্তি সর্বোচ্চ। তো সরলসন্ধিত গতিসম্পন্ন বস্তুর কণা এক্সিকেলটা এত স্প্রিং ধ্রুবক দিয়ে দিছে, বলছে কি এর বিভব কত। তা আমরা বিভব শক্তির কথা বলছি, তো ইকুয়ালটা আমরা কি জানি হাফ কে x²। তা একটা জিনিস বুঝো, আমরা এখানে হচ্ছে তোমার x এর মানটা জানি 2 sin, তো আমরা জাস্ট মানগুলো বসাই দিব। এখন আমাদেরকে বলতেছে কি কে x² এর যেটা মানগুলো বসাই দিব। আচ্ছা এটাই তো মানগুলোতে বসাই দিব, জাস্ট মানগুলো বসাই দিবা, দেন ক্যালকুলেশন করে দাও, 45 পিছিয়ে যাবে। ঠিক আছে, t = π/9 টাইমে ওইখানে জিজ্ঞাসা করছে, তো আমরা জাস্ট মানগুলো বসাই দিছি π/9 দিয়ে, টি এর জায়গায় এক্স এর মান বাই করছে, এক্স এর মানটা তোমার এখানে বসে দিছি = ½ k²। তোমার একটু বুঝতে হবে, এক্স এর মান বাই করার জন্য তোমার সব ইনফরমেশন আছে, যেমন টি নাই তার টি এর মান π/9 বলছে, π/9 বসাবো। আমরা জানা জিনিস নিয়ে অজানা জিনিস বাই করার ট্রাই করবো সবসময়। অজানা জিনিস নিয়ে চিন্তা করতে থাকবে না। পরীক্ষার সময় যখন এমসিকিউ দেখবা, তুমি ফার্স্টে চিন্তা করবা আমি এই অধ্যায়টা কি কি জানি, এই কনসেপ্টের আমি কি কি থিওরি জানি, ওইগুলো থেকে তুমি না জানা জিনিসগুলো জানতে চেষ্টা করো। আর পরীক্ষার হলে বিদ্যাসাগর হয়ে যায় না, হ্যাঁ তোমার সময় যাবে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে স্থিতিশক্তি শূন্য। সরল দোলক আচ্ছা এইখানে আমি একটা জিনিস বলি,
তোমার সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থান বলছে, সাম্য অবস্থানে তোমার গতিশক্তি কেন শূন্য হবে? ওই জিনিসটা দুলতেছে না, এভাবে এভাবে দুলতেছে। আচ্ছা, সরল দোলক গতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ গতিশক্তি সমীকরণ কোনটা? ই ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তো এ স্কয়ার মানে এম ওমেগা স্কয়ার স্কয়ার, ঠিক আছে? দুটোই কে এর মানটা বসাই দিছি আর কি, এম ওমেগা। আচ্ছা, এই এই রিটেনের যে এমসিকিউটা, হ্যাঁ, এটা তোমার শর্টকাট ট্রিক হিসেবে কিন্তু খুবই লাগে। দেখো কোশ্চেনটা একটু বুঝো। একটি বস্তু স্তর বিস্তারে হচ্ছে সরলসন্নিহিত গতি স্পন্দিত হচ্ছে বস্তুটি কোন অবস্থানের জন্য গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। দেখো গতিটা হচ্ছে যে কি এর গতি সর্বোচ্চ গতি, আরেকটা বলছে কি বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। এই দুটার মানটা একটু দেখো, একটা হচ্ছে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 3/2a, একটা হচ্ছে তোমার প্লাস মাইনাস a বাই রুট ওভার 2। এটা তোমার এমসিকিউতে প্রচুর আসে। হ্যাঁ, ম্যাথ তো বাইর করতে পারবে, বি ইকুয়াল টু বি ম্যাক্স বাই 2, দেন ওমেগার মান জাস্ট বসায় দেওয়া, ক্যালকুলেশন করা। আমার কথা হচ্ছে তুমি জাস্ট লাইনটা ডাইরেক্ট মনে রাখতে তো, যখন তুমি হাজার হাজার এমসিকিউ সলভ করতে পারতো, তাহলে তোমার থেকে কেন হচ্ছে যে আসলে এত কষ্ট করে থিওরিটা মাথায় রাখতে? কিন্তু থিওরিটা পারো যে কেমনে বাই করতে, গতিশক্তি সর্বোচ্চ বিভব শক্তির হাফ মানে ই ইকুয়াল টু ই বাই 2 এগুলো তো পারতোসই। কিন্তু জাস্ট যখন তুমি এই জিনিসগুলো ডাইরেক্ট মুখস্থ রাখো বা মাথায় থাকে তোমার, তখন হচ্ছে যে কি এমসিকিউ করার সময় একটু শর্ট সময় কম লাগে। দেখবা যে পরীক্ষা দেখবা মান দিয়ে দিচ্ছে বিভব শক্তি মোট শক্তি, বলবে যে কি তোমার গতির মানটা কত বা কোন সরণের জন্য এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই দুটো শর্টকাট ট্রিক আমি মাস্ট বি বলবো মাথায় রাখতে, শর্টকাট ট্রিক হিসেবে এই দুইটা আমি মনে রাখছিলাম, সেই হিসেবে বলতেছি তোমাদেরকে। আচ্ছা, স্প্রিং এর একটা সূত্র আছে টি ইকুয়াল টু, দুইটা সূত্র আছে, টি ইকুয়াল টু টু রুট ওভার এম বাই কে। ওটা থেকে তুমি বাকি সূত্রগুলো বাই করবে। এবার টি ইকুয়াল টু রুট ওভার এফ এর উল্টা, মানে টি যখন হয় তখন 1/t হয়ে যায়, তাহলে এই জিনিসটা উল্টে যাবে। এটাই তুমি জাস্ট বুঝছো, টি ইকুয়াল টু টয়েস বাই রুট ওভার এল বাই জি আর টি ইকুয়াল টু 2s বাই রুট ওভার এম বাই কে। এই দুটো সূত্র একটু মাথায় রাখবে। এই সূত্রগুলো যদি তুমি পারো তাহলে এফ এর সবগুলো সূত্র হচ্ছে উল্টো হয়ে যাবে। এটাই। আচ্ছা, অ্যাম্বরের একটি বস্তু আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। স্প্রিংটা পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো টি পর্যায়ে নিয়ে, ঘর্ষণহীন তলে স্পন্দিত বহুত কিছু হয়ে গেছে। যদি বস্তুর ভর 4 মিটার হয় তখন সে নতুন পর্যায়ে, আমাদের হচ্ছে যে কি ভরের সাথে টি এর একটা সম্পর্ক বাই করতে হবে। তো টি ইকুয়াল টু আমরা কি জানি, টি ইকুয়াল টু টয়েস বাই রুট ওভার এম বাই কে। তার টি এর সাথে তোমার এম এর সম্পর্কটা কি সমানুপাতিক, মানে দুইটা এটা বাড়লে এটাও বাড়বে। তো আমি জাস্ট টি টু বাই টি ওয়ান, আর এদিকে কি তোমার দ্বিতীয়টা কি 4m বাই এম রুট ওভার দেন জাস্ট 2t আসে। ফিজিক্সে বুঝছো, এটাই আমার পেন লাগে। লাইনটার মধ্যে তোমার যে দুটো ইনফরমেশন লাগে, ওই দুটো ইনফরমেশন মেইন ইনফরমেশন দিকে ফোকাস রাখতে হয়। বাইকা লাইন কি লিখছে এগুলোর উপর ফোকাস রাখবা না কোনো সময়, জাস্ট ক্যালকুলেটিভ মানগুলোর উপর একটু ফোকাস রাখবা, কি বোঝাতে চাইছে এটা বোঝার চেষ্টা করবা, তাতেই হবে। অনেক লাইন থাকে, অনেক অনেক লেখা থাকে। চুয়েটের যে তোমার কোশ্চেনগুলো হয় আর কি, 6-7 লাইনের এক একটা কোশ্চেন, কিন্তু আসলে এইগুলোর খালি তোমার দুটা কি তিনটা অপশন লাগে, বাকিগুলো হুজুকেই দেয়। আমার এখনো পর্যন্ত মনে আছে জিনিসগুলো যতটুকু আর কি। ইভেন আমাদের ইঞ্জিনিয়ারিং এর যে প্রশ্নগুলো হয়, ম্যাথ কোশ্চেনগুলো 7-8 লাইনের কোশ্চেন, যে দুটা কি তিনটা ইনফরমেশন লাগে। তো এগুলো আসলে একটু হয় আর কি, এরকম যে লম্বা লম্বা কোশ্চেন দিবে, জাস্ট যেগুলো ফোকাস, মানে তোমার টিচার এটা বোঝার চেষ্টা করছে তুমি আসলে মেইন জিনিসে ফোকাস করতে জানো নাকি, তুমি হাইলাইট করতে জানো নাকি, যে তোমার কি পড়া লাগবে, তোমার কি সলভ করা লাগবে, তোমার কি জানা লাগবে। এটাই লাগে অ্যাডমিশনে, যে তুমি বুঝতেছো কিনা, যে তোমার আসলে কি হাইলাইটেড কোন জিনিসটা তোমার পারা দরকার। সব আমি একটা জিনিস আসলে অ্যাডমিশন জার্নি দেওয়ার পর বিশ্বাস করি যে অ্যাডমিশনটা ক্র্যাক করার জন্য তোমার আসলে সব কিছু মানে একদম সার্বজনীন সর্বজনতা হওয়ার দরকার নাই। তুমি যা জানো সেগুলো যদি তুমি পিওরলি জানো, তাহলেও হচ্ছে সব কিছু ক্র্যাক করা সম্ভব। সত্যি বলছি, যে মানে তুমি যদি যেটা জানো সেটা যে 100% জানো, পিউরিফাই একদম বিশুদ্ধভাবে জানো, তাহলে তোমার ঝামেলা নেই। কিন্তু অনেকেই থাকে যে অনেক সর্বজনতার মতো অনেক কিছু জানতে চায়, ওটা জানতে গেলে বুঝছো তুমি মেইন জিনিসগুলো গেলে সমস্যা। মেইন জিনিস জেনে দেন তুমি বাকি জিনিস জানো, ওইটাই। মানে তুমি এবিসিডি না জেনে যদি হচ্ছে যে বড় বড় ওয়ার্ড সেন্টেন্স মেকিং শিখতে যাও, তাহলে হচ্ছে ওটা ঝামেলা। ওরকম আর কি, যে তুমি বেসিকটা জানলে দেন তুমি সবকিছু করতে পারবা। আচ্ছা, 300g ভরের একটি বল সরলসন্ধিত গতিশীল মধ্যস্থান হতে বস্তু যখন 0.20 মিটার সরণ হয়, তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয় বলের মান 0.24 নিউটন, তাহলে বলটি দৌড়ানো হলো। এখন আমরা দৌড়ানো সূত্র কি জানি, টি ইকুয়াল টু টয়েস বাই রুট ওভার এম কে বাই এম। যখন আমরা হচ্ছে এম কথা বলছি, এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা কে এর মানটা কিন্তু জানি না, এখানে তোমার কে এর মান দেয় না কিন্তু, হ্যাঁ। তা আমরা কে এর মান জানার জন্য আরেকটা সূত্র জানি। এখানে দেখো আরেকটা ওয়ার্ড বলছে প্রত্যয় নির্ভর, তো আমরা বলের কোন সূত্র জানি, এফ ইকুয়াল টু তোমার মাইনাস কে এক্স একটা সূত্র, তাহলে ওইখান থেকে আমরা কে এর মানটা বাইর করবো, এরপর তোমার মানে মানগুলো বসাই দিয়ে টি এর মান বাইর করবো। এইভাবে একটু চিন্তা করতে হবে। আমি ফার্স্টে মেইন সূত্র চিন্তা করবো, তারপর আমি কোন কোন মানগুলো জানি এটা দেখবো, দেন যে মানটা জানি সেটা বের করার জন্য বাকি কোশ্চেনে কি মান দেওয়া আছে সেটা হাইলাইট করবো। তো এইখানে হচ্ছে 3.14 উত্তর আসছে। স্প্রিং এ ঝুলন্ত অ্যাম্বরের একটি বস্তু পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4m বস্তুর জন্য তোমার পর্যায়কাল। তো আমরা কি বলছি, টি এর সাথে তোমার এম এর সম্পর্কটা কি সমানুপাতিক রুট ওভার এম, তো রুট ওভার 4m বাই এম, তাহলে হচ্ছে 2। আচ্ছা, একটি আদর্শ স্প্রিং এর শেষে প্রান্তে ঝুলানো একটি
একটি ভর টি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হয়, এখন স্পন্দনের বিস্তার হচ্ছে দ্বিগুণ করা হলে নতুন ত্বরণ হবে। দেখ আমরা একটা জিনিস বলতেছি, সূত্রটা কি বলছি, টি ইকুয়াল টু টু রুট ওভার এল বাই জি। আরেকটা সূত্র বলছি কি, টি ইকুয়াল টু রুট ওভার এম। ওইখানে এর কোনো অস্তিত্ব আছে, বিস্তারের কোনো অস্তিত্ব আছে নাই, তাহলে হচ্ছে যে কি যেরকম আছে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না, টি টি আছে টি থাকবে, নতুনটা দেখা যাচ্ছে দোলন কারণ হচ্ছে বিস্তারের উপর নির্ভর করে। এই জন্য বলছি সূত্রের যে নামগুলা কোনটা কি এটা একটু ভালো মতো জেনে নিতে। আচ্ছা, এরপর হচ্ছে সরল দোলকের দোলন কারণ টি ইকুয়াল টু রুট ওভার এফ বাই এল বাই জি, এটা লাগে। এখানে ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট। জি ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই এস, এটা একটু মাথায় রাখলেও ক্যালকুলেশন করে পাওয়া যায়। আর এগুলো একটু লাগে, হ্যাঁ, মেরু অঞ্চলে মেশিন দিয়ে মাথায় রাখবা, মেরু অঞ্চলে হচ্ছে যে কি জি এর মান বেশি। আর এটাই, হ্যাঁ। তারপর হচ্ছে মহাকাশের দোলন কারণ সবগুলো লাগে না, মেরুতে যখন জি এর মান বেশি তাহলে বিষুবতে তোমার জি এর মান কম। মেশিন দ্রুত চলে দিয়ে মাথা রাখতে পারো। শীতকালে আর হচ্ছে যে কি মেরু অঞ্চলে তোমার জি এর মান বেশি ওঠে। আচ্ছা, এল কার্যকরী দোলকের একটি সরল দোলকের দোলনকাল আর হচ্ছে যে কি কৌণিক কম্পাঙ্ক অবস্থা টি ইকুয়াল টু রুট ওভার এল জি। তো ওমেগা ইকুয়াল টু বাই টি, ওখান থেকে তুমি জাস্ট রুট ওভার জি বাই এল এসে গেছে। তো জাস্ট 5%। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, দোলনকাল আর কৌণিক কম্পাঙ্ক জিনিসগুলো একটু ব্যস্তানুপাতিক টাইপসের না। তো দেখো এখানে যখন এল বাই জি আসছে, এখানে দেখো রুট ওভার জি বাই এল আসবে, এটাই তো হওয়ার কথা, তো এটাই তো হয়েছে। দেখো, আচ্ছা, 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়। যদি 200 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দোলন দিতে কত সময় লাগে? তো আমরা ফার্স্ট হচ্ছে যে দেখো এটা কিন্তু এগ্রিকালচার বুঝছে আছে, এগুলো একটু লেন্দি অঙ্ক কিন্তু একটু বুঝার অঙ্ক, হ্যাঁ। আমাদের ফার্স্টে বাই করতে হবে যে কি বলছে 60 বারের দোলন কত দিবে। আচ্ছা, আমরা এখানে বলছি যে কি 40 বার হচ্ছে যে কি 1 মিনিটে দেয়, তাহলে 40 বার দোলন দিতে তোমার 60 সেকেন্ড সময় লাগে, তাহলে একবার দোলন দিতে যে সময় লাগে সেটা আমরা বাই করছি। কেন বাই করছি? ওই যে তোমার টি টু ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল জি, ওটার সাথে টি এর সাথে তোমার এল সম্পর্কের সময় আমাদের কি টি ওয়ানটা লাগবে। তো জাস্ট মানগুলো বসাই দিলে রুট ওভার এল টু বাই এল মান দেখো 200 সেন্টিমিটার, এরপর তোমার 50 সেন্টিমিটার এল ওয়ান এর মান। তো জাস্ট মানগুলো বসাই দিচ্ছি, এরপর 1.5 কেন লাগছে 1.5টা, ওই যে একবারের জন্য তোমার তো 3 সেকেন্ড আসছে। তা আমরা বলতেছি যে কি তোমার একবারের জন্য তোমার 3 সেকেন্ড লাগে, তাহলে কি 60 বারের জন্য 3 গুণ 60 180 সেকেন্ড। দেখছো ম্যাথগুলো একটু লেন্দি কিন্তু একটু বুঝার জিনিস, একটু যদি বুঝে যাও তাহলে হচ্ছে আসে। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলি, এগ্রিকালচারের যে পরীক্ষা আমি যতটুকু দেখছি ম্যাক্সিমাম কোশ্চেন তোমার এই সূত্রটা থেকে আসছে, টিকল টু টয়েস রুট ওভার এলজি দিয়ে। দেখবা সামনেও পাবা যে ম্যাক্সিমামই দেখবা তোমার টিকল টু টয়েস রুট ওভার এলজি দিয়ে কোশ্চেন করছে আর কি কৃষিতে। আচ্ছা, একটি সরল দোলকের দৈর্ঘ্য চ্যাল এর দোলনকে অর্ধেক করতে হলে দৈর্ঘ্য কত হবে? তা আমরা কি জানি টি ইকুয়াল টু টু রুট ওভার এলজি। তো তোমার বলছে কি দোলনকে অর্ধেক করতে হবে, তো টি টু বাই টি ওয়ান। তো টি টু বাই টি ওয়ানটাকে অর্ধেক করে দিচ্ছে, দেন হচ্ছে ক্যালকুলেশন করে দিচ্ছে এল বাই 4। একটি সরল দোলকের পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলন কাটকে হবে। পৃথিবীর কেন্দ্রে জি ইকুয়াল টু কত? 0। তো টি ইকুয়াল টু রুট ওভার এল বাই 0। তো এল বাই 0 কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ করা মানে অসীম, তাহলে অসীম হবে। আচ্ছা, 0 ইকুয়াল টু কখনো অসীম অননীয় হয়, এই জিনিসটা বুঝো। আচ্ছা, এই জিনিসটা একটু তোমাদেরকে বলি আমি। আচ্ছা, জিনিসটা একটু শিখাই, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আর কি। আমি জানি তোমরা ভাগ করা জানো, তাও আমার একটু ইচ্ছা হচ্ছে তোমাদেরকে বলতে, তাই আমি আসলে বলতে চাচ্ছি জিনিসটা তোমাদেরকে। ধরো 4 কে 2 দিয়ে ভাগ করতেছো, মানে একটা আপেল, হ্যাঁ, চার 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 ভাগ করতেছো, দুইজনকে তুমি ভাগ করে দিচ্ছ, তাহলে তার মানে হচ্ছে দুইজন হচ্ছে যে কি তোমার 2 টুকরা করে আপেলটা পাবে। আপেলটা তোমার 4 টুকরা করছে যেহেতু 2 পিস করে পাবে। তো জিনিসটা বুঝো, তুমি যদি 2কে এই 2 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে তুমি এই সংখ্যাটা পাবা, উপরের সংখ্যাটা পাবা। তাহলে 2 গুণ 2 ইকুয়াল টু 4। এটা হচ্ছে তোমার মেনলি ভাগের কনসেপ্ট, যে ধরো তুমি এখানে নিচের যে সংখ্যাটা সেটাকে যদি তুমি ভাগ করার সাথে গুণ করে দিচ্ছ তাহলে হচ্ছে যে কি তোমার এই উপরেরটা আসবে। আচ্ছা, এখন 4/0 ইকুয়াল টু ইনফিনিটি জিনিসটা কেন হচ্ছে? একটা জিনিস বুঝো, 0-র সাথে দুনিয়াতে এমন কোন সংখ্যা আছে যেটা গুণ করলে তোমার 4 হওয়া সম্ভব? একটা পৃথিবীতে এমন কোন সংখ্যা আছে যেটার সাথে তোমার 0 দিয়ে গুণ করলে তোমার 0 ছাড়া অন্য কিছু আসবে? কোনো কিছু সংখ্যা আছে? তুমি যদি এখন কাউকে বুঝাইতে যাও এই জিনিসটা, যে আপু 0-র সাথে আমি কোনো কিছু গুণ করছি, আমার 0 ছাড়া অন্য কোনো কিছু উত্তর আসছে, তাহলে তোমাকে পাগল ভাববে। সেই সাথে 4/0 করলে তোমার ইনফিনিটি আছে, কারণ তুমি 0-কে যে কোনো কিছু দিয়ে গুণ করো তোমার কোনো সময় তো 4 আসা সম্ভব না, 0-ই তো আসবে, তাই না? তো এই জন্য তোমার এটা ইনফিনিটি আসছে। এবার ধরো তোমাকে বলছে আপু 0/0 জিনিসটা কেন অনির্ণয় হয়? দেখো, আমি যদি 0-কে 1 দিয়ে গুণ করি 0 আসে, 2 দিয়ে গুণ করি 0 আসে, 0-কে আমি গুণ করতেছি, হ্যাঁ, 0-কে তুমি 3 দিয়ে গুণ করো 0 আসে, 0-কে তুমি 100 দিয়ে গুণ করো 0 আসে, 1000 দিয়ে গুণ করো 0 আসে। মানে 0 জিনিসটা পাওয়ারটা দেখো, তুমি যদি 1 কোটি দিয়েও গুণ করো 0। এবার একটু মজা করে বলি, ধরো তুমি কাউকে বলতেছো যে ডাইরেক্ট হচ্ছে রিজেক্ট করতে পারতেছো না, তো তুমি জাস্ট বলে দাও যে আই লাভ ইউ ইন্টু 0 টাইমস, তার মানে কি আলটিমেটলি 0। কোনো কিছুই করো না, কোনো পছন্দ কিছু করো না, ঠিক আছে, একদম
ক্লিয়ারলি রিজেকশন, ম্যাথমেটিক্যালি রিজেক্টেড করে দিচ্ছে। তো 0/0 হচ্ছে অনির্ণীয়। কেন বুঝছো? কারণ আমি বলতে পারতেছি না 1 দিয়ে গুণ করলে 0 হয়, 2 দিয়ে গুণ করলে 0 হয়, না 3 দিয়ে গুণ করলে 0 হয়। কারণ তোমার সবগুলো দিয়ে 0 হচ্ছে। তোমার যদি 0 কে তুমি 6 দিয়ে গুণ করে 0 হচ্ছে, 7 দিয়ে গুণ করে, তার মানে আমি বলতে পারতেছি না যে কনস্ট্যান্টলি এই সংখ্যাটাতে গুণ করলে আপু 0 হয়। আমার বলতে হচ্ছে হাজার হাজার সংখ্যা আছে, পৃথিবীতে অসংখ্য সংখ্যা আছে যেটা দিয়ে আমরা গুণ করলে 0, আমি এই জন্য অনির্ণীয় বলতেছি, আর ওই জিনিসটাকে অসীম বলতেছি। আর যখন 0/4 তখন আমি বলতেছি যে আপেলই নাই, মানে 4 কে তো তোমার 0 দিয়ে গুণ করলে তোমার অবভিয়াসলি 0 হবে, তাই না? তো ওই জন্য আর কি বলছে আপেলই নেই। আর এখানে বলতেছি মানুষই নেই, যখন মানুষ নেই তখন কি আর এখানে আপেলটা তো যেরকম আছে ওইরকমই। এইটা এই জিনিসটা আপেলের থিওরি নিয়ে বলতে যায় না, বাট জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখি। গুণের ভাগের যে কনসেপ্টটা সেটা মেনলি এটা, যে এই সংখ্যাকে তুমি এই সংখ্যা দিয়ে গুণ করলে এই উপরের সংখ্যাটা পাবা। যখনই তুমি পাবা না উপরের সংখ্যাটা তখন হচ্ছে ইনফিনিটি হবে, এটাই। আর 0/0টা কেন অনির্ণীয় হলো এটা তো বললাম। খুব মজা, আমার মজা লাগছিল আর কি যখন এই জিনিসগুলো একটু ফার্স্ট টাইম বসছিলাম আমি। আচ্ছা এবার এটাতে আসি, ইনফিনিটি বুঝছো তো? তো এবার এটাতে আসি, একটি সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত বাড়াতে হবে? আমরা হচ্ছে 20% বৃদ্ধি করতেছি, তার মানে 1.2L হবে, ওই 20/100। তো T2/T1 = √L2/L1। আমরা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের সাথে টি এর সম্পর্ক রাখছি, T = 2/√LG। ওইখান থেকে টি এর সাথে তোমার √L কি সমানুপাতিক সম্পর্ক, তুমি জাস্ট মার্ক বসাই দেয়া, তো তোমার 1.44 আসবে। আমি বলছি কত গুণ বাড়াতে হবে, তার মানে কি মেইনটা থেকে হচ্ছে 1.44টা বিয়োগ করে দিতে হবে, তো 11/25 আসবে। আচ্ছা পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত গুণ করতে? আমরা কি বলছি এল এর সাথে ওটা কি √L না টি সমানুপাতিক √L, তাহলে স্কয়ার, তাহলে হচ্ছে কি এল সমানুপাতিক টি স্কয়ার, তার 2 স্কয়ার হচ্ছে কত? 4। শেষ। মহাকাশে একটি সেকেন্ড দৈর্ঘ্যের কম্পাঙ্ক জিজ্ঞাসা করছে। আমরা বলতেছি কি জি এর মান মহাকাশে 0, তাহলে হচ্ছে ইনফিনিটি কি আসছে? দোলনকাল। তো দোলনকাল যখন ইনফিনিটি আসছে তার ইকুয়াল টু 1/t, তাহলে 1/∞ মানে কি 0। ওই যে আমরা ফার্স্টে বলছি আমরা 0 এর সাথে কোনো কিছু কি গুণ করলে 1 আনা সম্ভব হবে, তাহলে ওটা ইনফিনিটি। আচ্ছা একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়তে এর কার্যকরী দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে? আমরা 50% বাড়াতে যাচ্ছি, তাহলে ওই যে 50/100 করে T2/T প্লাস 1.25 হবে, তো টি সমানুপাতিক √L, L2/L1 থেকে তোমার জাস্ট T2/T1 এর মানগুলো বসাতে দিবা, তো L2 মাইনাস থেকে L1 করে দিবা, কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন জিজ্ঞাসা করতে, তাহলে হচ্ছে 125%। আচ্ছা একটি সরল দোলকের দৈর্ঘ্য x আর অপরটা হচ্ছে এর দৈর্ঘ্য অপর একটি সরল দোলক y এর 3 গুণ। বলছে কি একটা দোলকের অন্যটা 3 গুণ, তাহলে y দোলকের দোলনকাল 3 সেকেন্ড 1/3 সেকেন্ড x এর দোলন। তা আমরা তো বাচ্চা কাল থেকে বলতেছি T2/2 T1 = √L2/N1, তো জাস্ট মানগুলো বসাই দিবা, 3L/3 1/3 √1/3 আসছে শেষ। যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে দোলনের পর্যায়কাল, আমরা বিস্তারের কথা কি কোথাও বলছি T = 2/√L/g, আরেকটা কি T = 2/√M/k, ওখানে এর কোনো অস্তিত্ব আছে নাই, তাহলে অপরিবর্তিত থাকবে। অথবা এটা বলতে পারে যে টি হলে এটা পর্যায়কাল টি থাকতো, চেঞ্জ হতো না। পৃথিবী পৃষ্ঠের একটি সেকেন্ড দোলকের পৃথিবীর চারদিকে ভ্রমণের কালে একটি মহাকাশে যান, মহাকাশে গেছে, মহাকাশে জি এর মান কত? 0, তাহলে পর্যায়কাল T = 2/√L/g, L/g মানে কত? তোমার জি কে 0 কে হচ্ছে যে L কে 0 দিয়ে ভাগ করতে, তাহলে অসীম ইনফিনিটি শেষ। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড, প্রথমটি দোলনকাল। কনসেপ্ট একটু বুঝো, এখানে কিন্তু বোঝা জিনিস। আমরা জানি যে সরল দোলকের দোলনকালের সময় হচ্ছে কি তোমার 2 সেকেন্ড, হ্যাঁ? তো এখানে বলেছে দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড, বলছে তাহলে প্রথমটা দোলনকাল কত? তার মানে টি সমানুপাতিক T2/T1 থেকে তোমার সমানুপাতিক সম্পর্ক থেকে একটা সম্পর্ক পাবো, দেন জাস্ট যে 3 সেকেন্ড দেওয়া আছে ওটাতে গুণ করে দেবো, 4.24 আসে। এই টাইপসের ম্যাথগুলো আমার যতটুকু মনে আছে এইরকমই একটা ম্যাথ আছে, আর এটা উত্তর 4.24 ছিল। যখন দ্বিগুণ 2 গুণ করছে, আবার 4 করে দিলে কত? 4 × √2 এর মান কত? 1.4, 1.4 কে 4 দিয়ে গুণ করো, তো এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল, ওই যে বললাম জি এর মান 0 যখন, তখন কে টি এর মান তোমাকে অসীম হচ্ছে, আবার যদি কম্পাঙ্ক হতো 0 হতো কিন্তু, এটাই। আচ্ছা পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত বৃদ্ধি করতে হবে? তা আমরা কি বলছি টি সমানুপাতিক √L, তাহলে L সমানুপাতিক √T স্কয়ার, না √T স্কয়ার, L সমানুপাতিক শুধু T স্কয়ার, তাহলে টি এর মান হচ্ছে 2 স্কয়ার 4 শেষ। 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 50 বার দোল দেয়, এর দৈর্ঘ্য 2.7 মিটার করা হলে তোমার 60 বার দোল দিতে কত সময় লাগবে? তা আমরা T2 আর L এর যে সম্পর্ক সেটা থেকে বের করতে পারছি, 60 বার দিয়ে জাস্ট গুণ করে দিব। আচ্ছা দুটি সরল দোলকের অনুপাত হচ্ছে 1:2, তার কার্যকরী দৈর্ঘ্য, আমরা কার্যকরী দৈর্ঘ্যের সাথে এটার হচ্ছে কি তোমার √L সম্পর্ক, তাহলে জাস্ট টি এর সাথে কি তোমার L এর সম্পর্কটা কি মানে বর্গ স্কয়ার, তো L সমানুপাতিক T স্কয়ার 1 সমানুপাতিক 4 হবে, 2 স্কয়ার করলে 4 না 1 সমানুপাতিক 4। একটি সরল দোলকের দোলনকাল টি আর দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরবর্তীতে দোলনকাল কত? দোলনকাল টি বলেছে দৈর্ঘ্যকে আমরা দ্বিগুণ করছি, তাহলে হচ্ছে টি সমানুপাতিক √L, তাহলে √2t হবে, √2t। আচ্ছা মোটামুটি আছেই ভালো আছে। সরল দোলন গতির পর্যায়কাল সমীকরণ T = 2/√Lg, ওখান থেকে আমি জি এর মান বাই করব 4π² L/t², এটাই।
একটু সরল দৈর্ঘ্যে বিস্তার দ্বিগুণ করা হলো দৈর্ঘ্য। আমরা বলছি যে বিস্তারের উপর কিন্তু মানে সম্পর্ক নাই। টি ইকুয়াল টু স্কয়ার রুট ওভার এল বাই জি আর টি ইকুয়াল কি টু স্কয়ার রুট ওভার এন বাই কে, তো সম্পর্ক নাই, তাহলে অপরিচিত থাকবে। পৃথিবীর পৃষ্ঠে একটি দোলক গড়ি সময় সরি সময় দেয়, গড়িটি চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে পৃথিবীর পৃষ্ঠে 1 এর সময় চন্দ্রপৃষ্ঠের কথা বলতে আমরা একটা মানে ছোটবেলায় জিনিস পড়ছি। আচ্ছা এখানে বলে দিচ্ছি জি এম এর মান 1/6, যদি না বলে তাহলে মনে রাখবে যে চাঁদের যেটা তোমার জি এর মান ওটা পৃথিবী ওটাতে তোমার 6 দিয়ে ভাগ করলেও হয়ে যায়, মানে ভাগ বুঝায় আর কি, তো ওটা দিয়েও লাগে, কিন্তু এখানে যেহেতু মান দিয়েছে তো টি ইকুয়াল টু স্কয়ার রুট ওভার এল বাই জি থেকে জাস্ট টি এম বাই টি সমানুপাতিক সম্পর্কটা দিয়ে বসাই দিলে হচ্ছে। একটি সরল দোলক 2 মিনিটে 60 বার দোলন দেন, দোলনটির দৈর্ঘ্য কত? তার মানে কি জানি টি ইকুয়াল টু স্কয়ার রুট ওভার এল বাই জি, তো ওখান থেকে টি এর মান দিয়ে এল বাই জি করে দিবে, এল ইকুয়াল জি বাই পাই স্কয়ার 0.993। আচ্ছা আমি বলি এই জিনিসটা 100 বার আসছে, মনে না হলে আমি ইন্টার লাইফে কয়বার যে এমসিকিউটা দাগাইছি আমার মনে নেই, মানে হিসাব করা যাবে না। তো 993 0.993 এটা একটু মাথায় রাখবা, আর হচ্ছে এল ইকুয়াল টু জি বাই পাই স্কয়ার এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, জি বাই পাই স্কয়ার 0.993। পরীক্ষা হলে এত সময় থাকে না, মুখস্থ রিলেটেড যেগুলো আসে সেগুলো জাস্ট মুখস্থ মেরে দিবা। আচ্ছা নির্দিষ্ট দৈর্ঘ্যে একটি সরল দৈর্ঘ্যে ববের ভর 3 গুণ কমানো হলো পর্যায়কাল হচ্ছে যে কেমন হবে? তা আমাদের হচ্ছে ববের ভরের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে হচ্ছে ভরের উপর নির্ভরশীল অপরিবর্তিত থাকবে। ওইখানে দেখো টি ইকুয়াল টু টু স্কয়ার রুট ওভার এম বাই কে, ওইখানে এম এর পরিচয়, কিন্তু ববের ভর না, এটা কিন্তু তোমার একটু বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য বলি যে বারবার মানে সূত্র কোনটা কি বুঝাইছে সেটা একটু মাথায় রাখতে হবে। একজন ছাত্র একটি সরল দৈর্ঘ্যের টি এর বিভিন্ন দৈর্ঘ্যের জন্য এল পরিমাণ করলো, নিচের কোন চলকের মানগুলো আচ্ছা মূল বিন্দুগামী সরলরেখা, তো মূল বিন্দুগামী সরলরেখার যেটা সূত্র সেটা হচ্ছে y ইকুয়াল টু mx, আমরা জানি এটা তোমার সরলরেখার কনসেপ্ট ইন্টারেস্ট। তো টি ইকুয়াল টু টু স্কয়ার রুট ওভার এল, যে আমি বলছি যে কি টি এর সাথে তোমার এল এর সম্পর্ক, তাহলে টি এক পাশে থাকবে এল আরেক পাশে থাকবে, তো টি স্কয়ার সমানুপাতিক কি তোমার এল, তাহলে y ইকুয়াল টু mx বলতেছি আমরা, তো y ইকুয়াল টু mx যেহেতু তোমার টি স্কয়ার আর এল স্কয়ার যে সম্পর্ক সেটা দিতে হবে, তো এল সমান এবং টি স্কয়ার যে সম্পর্ক সেটা সাথে হচ্ছে তোমার। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক বলছি, তো জি এর মান হচ্ছে 0 যখন, তখন কি টি এর মান ইনফিনিটি, তা টি এর মান ইনফিনিটি হলে f ইকুয়াল টু 1/2, 1 ইনফিনিটি মানে কত 0। আচ্ছা 40 সেন্টিমিটার একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়, যদি 160 সেন্টিমিটার করা হয় 60 বার দোলতে কত সমান? তো টি সমানুপাতিক রুট ওভার এল, তাহলে হচ্ছে যে কি ওখান থেকে তোমার দোলনকার বাই করবো 2 গুণ হবে, তো 40 বাই 2 বার দোল দেয় 1 মিনিটে, তাহলে 60 বার জাস্ট 60/20, তো 180 সেন্টিমিটার। মহাকাশে একজন নভোচারী দোলনগাছে সরল দৈর্ঘ্য দোলন, আমি এটা 100 বার পড়ে ফেলছি এর মধ্যে, যে মহাকাশে তোমার জি এর মান 0, তাহলে টি ইকুয়াল টু স্কয়ার রুট ওভার এল বাই জি, তাই এল বাই 0 ইনফিনিটি। আচ্ছা মুক্তভাবে কোনো পরমাণু বস্তু জি নির্ণয় করতে গিয়ে একটি সরল দৈর্ঘ্যকে এল পরিবর্তন করে বিভিন্ন এল এর মানের উপর টি স্কয়ার আর এল এর সম্পর্ক পাই। তো আমরা কি জানি টি ইকুয়াল টু স্কয়ার রুট ওভার এল বাই জি, তো ওখান থেকে আমরা টি স্কয়ার আর এল এর সম্পর্কটা বাই করব, তো এস ইকুয়াল ওই টি স্কয়ার বাই এল ঢালের ইয়াটা বাই করে, ঢাল কি ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন, আমরা বলেছি টি স্কয়ার হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন আর এক্স এর পরিবর্তন হচ্ছে কি মানে এক এল, তাহলে হচ্ছে টি স্কয়ার বাই এলটাকে এক পাশে নিয়ে বাকিগুলোকে তোমার কি আরেক পাশে রাখবে, তো এস ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই জি আসছে, তো 4 পাই স্কয়ার আসছে। একটি সরল দোলকের দোলনকার পরিবর্তিত 1 সেকেন্ডে পরিণত হয়েছে, তাহলে হচ্ছে সঠিক দোলনকারের জন্য দৈর্ঘ্য করতে হবে। আমরা কি বলছি সরল দোলকের দোলনকার পরিবর্তিত 1 সেকেন্ডে পরিণত হয়েছে, দোলনকার বাড়ছে, তাহলে হচ্ছে তোমার দৈর্ঘ্য কি করতে হবে, তা টি সমানুপাতিক রুট ওভার এল, টি ইকুয়াল টু স্কয়ার রুট ওভার এল বাই জি না, তো টি এর সাথে তোমার ওটা কি এল, তাহলে বাড়াইতে হবে, বলছে কি সেকেন্ডে পরিণত করছে। আচ্ছা সেকেন্ড দোলকের সাথে তোমার অভিকর্ষ এটা সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা এখানে এই জিনিসটা কিন্তু একটু লাগে। হ্যাঁ, এল ইকুয়াল টু টি স্কয়ার বাই জি বাই 4 পাই স্কয়ার, এল এর সাথে তোমার জি এর যে দেখো এখানে এল এর সাথে জি এর সমানুপাতিক সম্পর্ক না, এইজন্যই বলছি অভিকর্ষ সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর সমানুপাতিক সম্পর্ক, এখানে কি এল এর সাথে জি এর সমানুপাতিক সম্পর্ক না, এল সমানুপাতিক জি, এইজন্য। আচ্ছা একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক 2 সেকেন্ড, তোমার এমনি সেকেন্ড দোলকের দোলনকার তো f ইকুয়াল টু 1/t, 1/t ইকুয়াল টু কত, 1/2 ইকুয়াল টু কত তোমার 0.5 সেকেন্ড। আচ্ছা একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত, টি ইকুয়াল টু টু স্কয়ার রুট ওভার এল বাই জি থেকে তুমি জাস্ট বাই করবে এল ইকুয়াল টু জি বাই পাই স্কয়ার আসবে, এটা বলছি 0.993 মিটার বলছিলাম, সো এটা আসছে কিন্তু এল ইকুয়াল টু জি বাই পাই স্কয়ার। পরীক্ষা হলে বুঝছো তোমার তখন মাথায় এত প্রেশার থাকবে এই সূত্র কেমনে প্রমাণ করছে এটা তোমার মাথায় আসবে না তখন। আচ্ছা পৃথিবী পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য ওইটা টি ইকুয়াল টু স্কয়ার রুট ওভার এল বাই জি থেকে তোমার যে মানগুলো বাই করছে 0.993 এটা 0.994 অথবা 0.993 মিটার অথবা এল ইকুয়াল টু জি বাই পাই স্কয়ার, এগুলাই দিবে। আচ্ছা লিফটের একটা ম্যাথ আছে টি ইকুয়াল টু টু স্কয়ার, উপরের দিকে উঠলে তোমার জি প্লাস এ হবে আর নিচের দিকে নামলে জি মাইনাস এ হবে, আর কখন শূন্য হয় কখন হচ্ছে তোমার ওজনহীন হয়ে যাবে, এই কনসেপ্টগুলো কিন্তু তোমার নিউটনীয় বলবিদ্যায় আছে, পর্যাবৃত্ত গতিতে আছে, তো এই কনসেপ্ট কিন্তু লিফটের কনসেপ্ট
প্রচুর ক্লিয়ার থাকতে হবে। একটি সরল দোলকের দোলকটি দোলকটি উপরের দিকে উঠছে, তার মানে হচ্ছে প্লাস হয়ে যাবে। g/3 সমান্তরাল উঠলে ভিতরের তরফ, তো t = (2√l/g), ওখানে জাস্ট মান বসা দিবা। তো হচ্ছে যে কি তোমার √3/2 আসছে, এখানে কোনো √3/2 নেই, তো এটার উত্তর নেই। এর মাঝে আমাদের অধ্যায় 8 শেষ। আর হচ্ছে যে কি তোমার একটা অধ্যায় আছে ফিজিক্স আসতে পারে। কিছু জিনিস বলে আমি ট্রাই করব মানে আমার ক্যাম্পাসে ব্যাক করার আগে, যাতে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে মোটামুটি ক্লাস দিয়ে ফেলতে পারি। আর হচ্ছে যখন আমার সেমিস্টার ফাইনাল থাকবে তার আগে আমি তোমাদের একটু বলে দিব যে আমার সেমিস্টার ফাইনালে এক্সাম চলতেছে, তো তখন হচ্ছে আসলে ক্লাস দেওয়া মোটেও সম্ভব হবে না। তো ওইটার জন্য আগে থেকে সরি বলে রাখতেছি। অ্যান্ড আমি চেষ্টা করব যে কয়েকদিন বাসায় আছে এর মধ্যে হচ্ছে তোমাদের ক্লাসগুলো দেওয়া শেষ করা। আর সত্যি বলতে বাসায় আছে, ফ্যামিলিকেও একটু সময় দিতে হয়। বলতে পারো যে আপু 1 ঘন্টাও তো ক্লাসের ডিউরেশন হয় না। আসলে সত্যি বলতে প্ল্যানিং করা লাগে যে হ্যাঁ আমি এখন ক্লাস নিব, তখন ক্লাস নিব, যখন নিতে যাই একটা না একটা ঝামেলা কোথার থেকে জানি আসিই যায়। ইভেন আমি 2-3 দিন ধরে চেষ্টা করতেছি তোমাদের আজকে ক্লাসটা নেওয়ার। প্রচুর অসুস্থ, সত্যি বলতে একদম প্রচুর প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, পুরোটা দিন ঘুমে ঘুমে গেছে। আপুর জন্য একটু দোয়া করি, আর তোমাদের জন্য তো অনেক অনেক দোয়া। অ্যান্ড আবার আবার অনেক থ্যাঙ্কস। 100 তম করা মানে 100টা ভিডিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা আসলে ভাবতে অনেক খুশি হচ্ছে। বাট আমি হচ্ছে কোনো সময় তোমাদেরকে কিছু বলি না, বাট আজকে অবভিয়াসলি বলবো যে হ্যাঁ প্লিজ যদি তোমাদের চ্যানেল পরিচিত থাকে সাবস্ক্রাইব করিও, অ্যান্ড হচ্ছে সবাইকে শেয়ার করিও। আমি পার্সোনালি খুশি হব যদি তোমাদের সাথে তোমার বন্ধুরা আমার কাছে শিখে। আর এটাই বলবো যে হ্যাঁ একটা মেমোরি হোক, যদি তোমাদের প্রবলেম না থাকে আজকে কমেন্টে তোমাদের নামটা একটু বলিও আমাকে, আমি খুশি হব তোমাদের সম্পর্কে জেনে। তো এই আর কি, অনেক অনেক বেস্ট উইশেস, বেস্ট অফ লাক। আর হচ্ছে যে একটু কষ্ট করে পড়াশোনার মধ্যে থাকবে, হ্যাঁ হ্যান্ড ক্যালকুলেশন বেশি বেশি করবা। কৃষি পরীক্ষাটা কখন ডেট দিয়ে দেয় এটা কেউই জানে না, তো এটাই বলবো যে হুট করে একটা ডিসিশন দিয়ে দিবে। আর হ্যাঁ একটু সামনের দিনগুলোতে একটু সাবধানে থাকবা, ঝামেলা হচ্ছে একটা হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে হবে, কি জানি। এখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো আর কি সবার জন্য। এই হচ্ছে কথাবার্তা, আপুর জন্য দোয়া করিও। আল্লাহ হাফিজ, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ, পিস।